দেখো পঙ্কজ, ওই যে অরুণ, ও সেলুনের ক্লায়েন্ট, অর্ডার এই অরুণই দিয়েছিল। ওকে, একটু পরেই ফোন আসবে, রেডি থেকো। স্যার আমি একদম রেডি হয়ে বসে আছি। গুড। আর ওর অরিজিনাল অ্যাড্রেসেই যাচ্ছি স্যার। হ্যাঁ, হ্যালো স্যার, আমি ওর বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছি, কি করব? কি করবে মানেটা কি? বাড়ির ভেতর ঢুকে যাও, ডেলিভারি করো। ওকে স্যার। এক মিনিট হোল্ড করুন তো। মিস্টার অরুণ, আপনার জন্য প্যাকেজ আছে। কি আছে এতে? সেটা তো আপনিই জানেন স্যার, আপনি অর্ডার দিয়েছিলেন। না না, আমি তো অর্ডার করিনি। আপনি অর্ডার দেননি? না। এটা আর ইউ শিওর? হ্যাঁ আমি শিওর। ঠিক আছে স্যার, আমি এটা রিটার্ন নিয়ে যাচ্ছি। ওকে। পঙ্কজ, এই অরুণ তোমাকে অর্ডার দেয়নি তো? কোনো ব্যাপার না, তুমি চলে এসো। হ্যাঁ, আমরা বোধহয় কোনো ভুল করছি। বললাম তো পুরবি, এর ওপরে কোনো আঙ্গুলের ছাপ পাওয়া যায়নি। তুমি ডবল চেক করেছো? আরে আমি ট্রিপল চেক করেছি, এই নাইফে একটাও ফিঙ্গারপ্রিন্ট নেই। কিন্তু একটা কথা ঠিক পুরবি, একটা কথা ঠিক যে রাজের খুন এই ছুরি দিয়ে হয়েছে, কারণ এই ছুরির ওপর আমরা রাজের রক্তের ট্রেসেস পেয়েছি, রাইট? রাইট। আরো একটা ব্যাপার, এই নাইফটা একটু একটু স্পেশাল, আলাদা। এটাতে যে ডিজাইনগুলো করা আছে না, ভালো করে দেখো। এইটার মধ্যে কিছু সিম্বল মতন রয়েছে। স্যার এটার কোনো মানে আছে নাকি এমনি? আই হোপ পুরবি এর কিছু একটা মানে আছে, যাতে আমরাও বুঝতে পারি সিম্বলটার মানে কি। স্যার এই সিম্বলের ভাষা কে বুঝতে পারে? ওয়েল, আমি এমন একজন লোককে জানি যে হয়তো এর মানেটা বুঝতে পারবে। এই যে ছুরিটা দেখছেন, এটা কম করে 200 বছরের পুরনো ঐতিহাসিক নিদর্শন। এটা আপনারা পেলেন কি করে? আমরাও এটাই জানতে চাই স্যার, যেটা এলো কোথা থেকে। দেখে তো এটা রাজস্থানের কোনো বিশেষ রাজঘরানার মনে হচ্ছে। এটা কি করে বুঝলেন আপনি? এই যে সিম্বলটা দেখতে পাচ্ছেন, এটা এইটা সেন্টারে। হ্যাঁ, আর এই কারুকার্য দেখছেন, এই দেখুন নিখুঁত শিল্প। এটা সেই সময়কার, দ্যাট ইজ 100% আই এম শিওর। স্যার হুম। স্যার আমি আপনার কম্পিউটারটা ব্যবহার করতে পারি? আরে জিজ্ঞেস করো কি আছে, যাও। স্যার হুম। এই ছবিটা তো এই ছুরিরই। হুম। এটা তো 10 লাখ টাকা। 10 লাখ টাকা ছুরি কে কেনে? এটা ছুরি নয়, ইটস আ পিস অফ হিস্ট্রি। আর দেখুন এটার একটা স্পেশাল কভারও নিশ্চয়ই থাকবে। ষাট লাখ? এর কভার 60 লাখ টাকা? 60 লাখ কভারের দাম? হ্যাঁ স্যার, স্টোর ম্যানেজারকে ফোন করছি। হ্যালো, হ্যালো, আমি পূর্বী বলছি সিআইডি থেকে। আমি আপনাদের ওয়েবসাইটে একটা অ্যান্টিক ছুরি দেখতে পেয়েছি। হুম, এর আইটেম নাম্বার হলো 7117। আপনি বলতে পারবেন কে কিনেছে? ইয়া শো ম্যাম, ওয়েট। আচ্ছা, ওই ছুরিটা তো গত সপ্তাহেই আমাদের এখান থেকে কেউ নিয়েছেন। আর হ্যাঁ, আজকেই তো সেটার কভারের জন্য 4 লাখ টাকা অ্যাডভান্সও করা হয়েছে। ডেলিভারি কবে আছে? আজই। ইনফ্যাক্ট আমাদের যে ডেলিভারি বয় আছে হয়তো পৌঁছে যাবে এক্ষুনি। আচ্ছা, যে এই কভারটা কিনেছে তার নাম আর অ্যাড্রেসটা চাই। আর যে ছেলেটা ডেলিভারি দেবে তার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, তাড়াতাড়ি। ওকে স্যার এসএসপি স্যারকে ফোন করতে হবে। আর যেই ডেলিভারি এজেন্ট রয়েছে তাকে ট্র্যাক করতে হবে। আরে এটা আবার কি জায়গা? আমি আবার ভুল জায়গায় চলে এলাম না তো? হ্যাঁ এটাই তো সেটা মনে হচ্ছে। অ্যাড্রেসটাও তো এক। একটা ফোন করে দেখি। হ্যালো স্যার। হ্যাঁ স্যার, আপনি যে অ্যাড্রেসটা দিয়েছিলেন সেখানে পৌঁছে গেছি। হ্যাঁ স্যার, আপনি কোথায় আছেন? হ্যাঁ স্যার, কিন্তু স্যার এখানে তো কেউ নেই, একদম ফাঁকা জায়গা এটা।
টিপ? ঠিক আছে স্যার, আমি না হয় ভিতরেই যাচ্ছি। মেরো না আমায়, ছেড়ে দাও। কে তুমি? ছেড়ে দাও আমায়। কি করছো কি তোমরা? মেরো না। তাহলে এই পুরো খেলাটাই এই ছুরির কভারের জন্য হচ্ছিল? ক্লান্ত হয়ে গেছিলাম আমি নিজের জীবন নিয়ে আর আমার এই 50,000 টাকার চাকরি নিয়ে। সমস্ত বড় লোকেদের দেখে রাগে মাথা গরম হতো আমার। রোজই তারা নতুন নতুন জিনিসপত্র কিনত, যেগুলোর ওদের কোনো প্রয়োজনই ছিল না। ওরা দামি দামি জিনিস কিনত আর সেগুলোকে ইউজও করতো না। আর আমার একটা 100 টাকার জিনিস কেনার আগেও 10 বার ভাবতে হতো আমাকে। আমি খুব চেষ্টা করেছি, কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারিনি। কি করতাম, লাইফস্টাইলটাই এরকম ছিল আমার। ডিভোর্স হয়ে গেছিল, হাত থেকে বাড়িটা বেরিয়ে যাচ্ছিল, পাওনাদাররা টাকার জন্য পড়েছিল। এত টেনশনে একমাত্র শপিং করেই আমি একটু রিল্যাক্স হতে পারতাম, কিন্তু কিন্তু টাকাই তো ছিল না আমার কাছে। তাই তুমি তাদেরকে লুট করা শুরু করে দিয়েছিলে যারা অনলাইন শপিং করে, তাই তো? শুধু তাই নয়, এর মধ্যে তুমি কুনালকে, নিজের বয়ফ্রেন্ডকেও জড়িয়ে নিয়েছিলে। কুনাল এতদিন পর্যন্ত নিজের খরচের জন্য ওর বাবা মার উপরেই ডিপেন্ড করতো, সেই জন্য আমি ওর কাছ থেকে টাকা চাইতে পারতাম না। তাই আমি ওকেও নিজের পার্টনার করে নিই, যাতে ও আমাকে ছেড়ে না চলে যেতে পারে। কিন্তু ওই ছুরিটা তোমাকে ফাঁসিয়ে দিল। ওই ছুরিটা তুমি কিনে তো ফেলেছো, কিন্তু ওর কভারটা কিনতে পারোনি, যেটা 60 লাখ টাকা ছিল। আর সেই টাকা জোগাড় করতে তুমি একের পর এক ডেলিভারি বয়দের খুন করতে শুরু করে দিলে। আজকে ওকেও মারতে চেয়েছিল, যার ছুরির কভার ডেলিভার করার কথা ছিল। আমরা ভেবেছিলাম যে ছুরি আর তার কভারটা বিক্রি করে যে টাকা পাবো তা দিয়ে একটা নতুন পৃথিবী করব। বিক্রি করে? হ্যাঁ, যেভাবে তুমি একজন পুরুষের ছদ্মবেশে ওই লাফিং বুদ্ধ বিক্রি করতে গেছিলে। তুমি তোমার আওয়াজ কি করে বদলালে যখন তুমি যতীনকে ফোন করেছিলে? ভয়েস মডিউলেটর অ্যাপ দিয়ে। আমার মনে হয়েছিল যে এরকম করলে হয়তো পুলিশ আমাকে সন্দেহ করবে না, জয়ন্ত আর হেমন্তকেই সন্দেহ করবে। আর সেই অ্যাপের ব্যবহার করে তুমি রাজকে যে মিলে ডেকেছিলে কি? বড় লোক হওয়ার খুব শখ না তোমার? ও বড় লোক হতে চেয়েছিল, টাকা চাই তার, টাকা। আর সেই জন্য নিরীহ ডেলিভারি বয়দের পেছনে পড়েছিল। একজনকে তো খুনই করে দিয়েছে, একজন তো কোনো রকমে বেঁচে গেছে, আর একজনকে আমরা বাঁচালাম। কি ক্ষতি করেছিল ওরা তোমার? হ্যাঁ বলো, কেন খুন করেছো ওকে? আফসোস হচ্ছে না তোমার কুকর্মের জন্য? আফসোস হচ্ছে, আফসোস হচ্ছে নিজের জীবন নিয়ে। আমি যদি অন্যদের মতো বড় লোক হতাম তাহলে এই সব কিছু করার কোনো প্রয়োজনই পড়তো না আমার। খুন করার জন্য কোনো কারণই সঠিক নয়। আর তুমি যদি টাকার কথাই বলো, তোমার থেকে বেশি প্রয়োজন রাজ আর যতীনের ছিল। আর ওদের কাছেও অনেক সুযোগ ছিল, ওরাও লক্ষ টাকার জিনিসপত্র চুরি করে পালিয়ে যেতে পারতো, কিন্তু ওরা এরকম করেনি।
কারণ ওরা পরিশ্রমী ছিল, সৎ ছিল, তোমাদের মতো দাগি ক্রিমিনাল নয়। আজ থেকে শুরু হবে তোমার নতুন জীবনের এক অধ্যায়, জেলের গড়াদের পেছনে। জীবনের প্রতি বিতৃষ্ণা এসে গেছিল না? আর তোমার কোনো চিন্তা নেই, এবার শুধু ভাবতে থাকবে নতুন নতুন ভাবনা, কিভাবে টাকা কামানো যায় অনলাইন শপিং থেকে। আর ততক্ষণে ফাঁসির হুকুম তো হয়েই যাবে। হ্যালো। হ্যালো। হ্যাঁ এলিনা ম্যাম। আচ্ছা শোনো, হ্যাঁ তুমি কোথায়? আগে হ্যাঁ ম্যাম, আমি লোকেশনেই আছি। আচ্ছা, ভেতরে চলে এসো, ঠিক পেছনের আছে। দিকে। আমি ওখানেই আছি। হ্যাঁ ঠিক আছে, আমি পৌঁছে গেছি। ঠিক আছে। তো বড় অদ্ভুত জায়গা। এলিনা ম্যাম, এলিনা ম্যাম, কেউ আছেন? হ্যাঁ হ্যালো। তুমি কোথায়? ম্যাম আমি পৌঁছে গেছি, আমি নিচে দাঁড়িয়ে আছি বিল্ডিং এর। আচ্ছা, একটা কাজ করো, ওপরে চলে এসো। ম্যাম ওপরে? হ্যাঁ, ওপরে তাড়াতাড়ি এসো। ওকে ঠিক আছে ম্যাম, আমি আসছি। ওকে। ম্যাম আমি এসে গেছি। এলিনা ম্যাম, ম্যাম আর ইউ শিওর এটা সেই কেসটা? আই এম 100% শিওর স্যার, এটা ওই কেসটাই। তবে আমরা যা ইনফরমেশন পেয়েছি সেই অনুযায়ী মনে হচ্ছে যে এই মার্ডারটা চুরির জন্য হয়েছে। এই ছেলেটা ডেলিভারি জিনিস নিয়ে যাচ্ছিল হয়তো, আর কেউ ওকে আটকে লুট করার চেষ্টা করছিল, আর তাই হয়তো ও ওকে মেরে দিয়েছে। বিনীত, তোমার এরকম কেন মনে হচ্ছে যে এর পেছনে অন্য কেউ আছে? কারণ স্যার যা হয়েছে তার আগেই আমি তার সাথে ফোনে কথা বলেছি। আর আমিও শুনেছিলাম স্যার। আমি তোমার বয়ফ্রেন্ডের জন্য অনেক আগেই অর্ডার করে দিয়েছিলাম। আচ্ছা তোমার ওই ওয়েবসাইটের কি হলো 3 ইয়ার্স অনলাইন? আমি তো অর্ডার করেছি, বুঝতে পারছি না ডেলিভারির ছেলেটা কোথায়। দেখো কল করো। হ্যাঁ হ্যালো। আরে আপনি কোথায়? অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। সরি স্যার, আধ ঘন্টার মধ্যেই আসছি। আমার ক্লায়েন্ট অ্যাড্রেস দিয়েছিল এক জায়গায় আর ডেকে পাঠালো আমাকে আরেক জায়গায়। শুধু আমি সেই জায়গাটাই খুঁজছি। প্লিজ স্যার একটু ওয়েট করুন। দাদা এই এসজে মিল কোথায়? এসজে মিল হ্যালো, কার সাথে কথা বলছেন? সোজা? হ্যাঁ স্যার এই তো, আমি আর আধ ঘন্টার মধ্যেই আসছি। হ্যাঁ ঠিক আছে, আসুন। কিন্তু ও পৌঁছয়নি স্যার, আমরা বুঝতে পারলাম না যে কি হয়েছে। তারপরে আমি একটা নিউজ পেপারে আর্টিকেল দেখলাম আর ওকে বললাম।
আর আমরা ভেবেছিলাম যে এটা ওই। স্যার একদম পরিষ্কার শুনেছিলাম ও কাউকে এসজে মিলের অ্যাড্রেস জিজ্ঞেস করছিল। তাহলে তো এটাও হতে পারে যে যার জিনিস রাজ ডেলিভারি করতে যাচ্ছিল সেই লোকটাই হয়তো রাজকে ফোন করেছিল আর ওখানে ডেকে নিয়েছে এসজে মিল কম্পাউন্ডে। স্যার আমরা তো এটা র্যান্ডম রবারি কেস ভাবছিলাম, এটা তো মার্ডার কেস মনে হচ্ছে। যদি এটা প্ল্যান থাকে স্যার, তো এই প্ল্যানটাকে বুঝে নিয়ে আমরা অপরাধীর কাছে পৌঁছতে পারি। ঠিক আছে বিনীত, রজত, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা দুজনে আমাদের খুব সাহায্য করেছো। যেতে পারো তোমরা। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার। এই এসজে মিল কম্পাউন্ডের ব্যাপারে ভালো করে খোঁজ নাও, জিজ্ঞাসাবাদ করো, দেখো নিশ্চয়ই কিছু না কিছু তো পাওয়া যাবেই। আর সেই লোকটারও খোঁজ নাও যে রাজকে ফোন করে এসজে মিল কম্পাউন্ডে ডেকে নিয়েছিল।